সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। লাউঞ্জ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এর আগে তোমাদের 3টি ক্লাস নিয়ে আলোচনা করেছি। প্রথম ক্লাসে তোমাদের আমি দেখিয়েছি নিউরন অর্থাৎ স্নায়ুতন্ত্র সম্পর্কে। দ্বিতীয় ক্লাসে হচ্ছে মস্তিষ্কের গঠন সম্পর্কে আলোচনা করেছি। তৃতীয় ক্লাসে হচ্ছে এখন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের ক্লাস শুরু করতেছি। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতেছো সবাই। আজকের ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোসাম্মদ সাবিহা ইয়াসমিন, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান। আমি তোমাদের গত 3টি ক্লাস নিয়ে আলোচনা করেছি। প্রথম পার্টে ছিল নিউরন অর্থাৎ স্নায়ুতন্ত্র, দ্বিতীয় ক্লাসে মস্তিষ্কের গঠন, তৃতীয় ক্লাসে আমি আলোচনা করেছি তোমাদের রেচনতন্ত্র নিয়ে। আজকে আমি তোমাদের খাদ্য ও পুষ্টি নিয়ে আলোচনা করব। দেখো আমি ছবিতে কি দেখাচ্ছি। দেখো ছবিতে কি দেখতে পাচ্ছ তোমরা? কয়েকটি শিশু দেখানো হচ্ছে এখানে। তারপর কতগুলো খাবারের ছবি দেখানো হয়েছে। আরও কিছু চিত্র দেখিয়েছি আমি। চিত্রগুলোতে কি দেখেছো দেখো। আমরা ডিমের ছবি দেখতে পাচ্ছি, একটি গ্লাস সহ দুধের ছবি দেখতে পাচ্ছি, কিছু ফলমূলের ছবি দেখতে পাচ্ছি, কিছু দেখো বাদাম, কিছু বাদামের সঙ্গে অন্যান্য, তারপর হচ্ছে একটা মুরগি আছে এখানে, আর দেখো মাছ দেখানো হয়েছে, মাছের অংশ। আরও কতগুলো ছবি লক্ষ্য করো তোমরা। দেখো ছবিতে কিছু ফলমূল দেখানো হয়েছে, এপাশে মাছ, দেখো ভাত, সবজি, ভর্তা, দেখো বিভিন্ন ধরনের আইটেম রাখা হয়েছে এখানে। তাহলে আমরা আজকের পাঠের বিষয় আমাদের হচ্ছে খাদ্য, পুষ্টি ও পুষ্টিমান। অর্থাৎ আজকে আমরা খাদ্য, পুষ্টি ও পুষ্টিমান নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা খাদ্য ও পুষ্টি কি তা বলতে পারবে, খাদ্যের পুষ্টি উপাদানসমূহ ব্যাখ্যা করতে পারবে, খাদ্যের উপাদানসমূহের কাজ ব্যাখ্যা করতে পারবে, খাদ্যের উপাদানসমূহের অভাবজনিত রোগসমূহ বলতে পারবে, খাদ্যের ক্যালোরি ও কর্মশক্তি কি তা বলতে পারবে। এখন আমরা খাদ্য ও পুষ্টি সম্পর্কে জানব। দেখো খাদ্য কি, পুষ্টি কি, এখন আমরা জেনে নিই। খাদ্যটা এখন কি, দেখো এখানে ছবি দেখানো হয়েছে। দেখো একটা শিশু বয়স থেকে আমরা কিভাবে প্রাপ্তবয়স্কে পূর্ণাঙ্গ মানব দেহতে রূপ নেয় সে সম্পর্কে আর কি বলা হয়েছে, দেখানো হয়েছে। দেখো এখানে এখন আমরা খাদ্যের সংজ্ঞাটা জেনে নিই। যেসব জৈব উপাদান জীব গ্রহণ করে দেহের বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে, সেসব জৈব উপাদানকে খাদ্য বলে। আমি আবারও বলতেছি, দেখো যেসব জৈব উপাদান জীব গ্রহণ করে দেহের বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন
ও রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে সেসব জৈব উপাদানকে খাদ্য বলে। আমরা তাহলে খাদ্যের সংজ্ঞাটা জেনে নিলাম। এখন আমরা পুষ্টি সম্পর্কে জানব। দেখো এখানে ছবি দেখানো হয়েছে, পরিপাকের ছবি দেখানো হয়েছে। এখানে দেখো ছবিতে ফলমূল খাবার খাচ্ছে। এখন আমরা পুষ্টির সংজ্ঞাটা জেনে নিই। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে জীবের খাদ্য গ্রহণ, পরিপাক ও খাদ্য রসের শোষণ ও অপাচ্য অংশের নিষ্কাশন হয় সেই প্রক্রিয়াকে পুষ্টি বলে। আমি আবারও বলতেছি, যে প্রক্রিয়ার মাধ্যমে জীবের খাদ্য গ্রহণ, পরিপাক, খাদ্য রসের শোষণ ও অপাচ্য অংশের নিষ্কাশন হয় সেই প্রক্রিয়াকে পুষ্টি বলে। এখন আমরা খাদ্যের উপাদান সম্পর্কে জানব, যে খাদ্যের কি কি উপাদান বিদ্যমান। দেখো খাদ্যের উপাদান আমি কি কি ইন্ডিকেট করেছি। শর্করা, দেখো আমিষ ছবিতে দেখানো হয়েছে, শর্করা প্রথমে, তারপর আমিষ, তারপর স্নেহ, তারপর ভিটামিন, খনিজ লবণ, সব শেষে হচ্ছে পানি। দেখো আমরা এখন শর্করা বা কার্বোহাইড্রেট সম্পর্কে জানব। শর্করা আর কার্বোহাইড্রেট সম্পর্কে জানব। দেখো ছবিতে আমি সুন্দরভাবে দেখিয়েছি ভাত। দেখো ভাত, আলু, শর্করা কি কি জিনিসকে ইন্ডিকেট করে সেই সম্পর্কে দেখানো হয়েছে, যে ভাত, আলু, তারপর কেক দেখানো হয়েছে। এখানে দেখো যেগুলো শর্করা আছে সেগুলো ছবিতে ইন্ডিকেট করা হয়েছে। তাইলে আমরা এখন জানবো শর্করা সম্পর্কে বা কার্বোহাইড্রেট সম্পর্কে। দেখো শর্করার আমরা প্রথমেই একটা জিনিস জেনে নেই, কার্বোহাইড্রেটের মেইন কাজ হচ্ছে কি করা, শক্তি প্রদান করা। কার্বোহাইড্রেটের মেইন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে শক্তি প্রদান করা। এখন দেখো আমরা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এমন খাদ্য উপাদান যা সহজে পাচ্য ও দ্রুত তাপশক্তি উৎপাদনে সক্ষম, সেসব খাদ্যকে শর্করা বা কার্বোহাইড্রেট বলে। উদাহরণ হিসেবে আমি দেখিয়েছি, দেখো ভাত, আলু, রুটি ইত্যাদি শর্করা জাতীয় খাদ্য। শর্করা তিন ধরনের হয়ে থাকে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড। অর্থাৎ একটি মাত্র শর্করা অণু দিয়ে গঠিত হয় মনোস্যাকারাইড। ঠিক আছে, একটি মাত্র শর্করা অণু দিয়ে গঠিত হচ্ছে মনোস্যাকারাইড। একে আমরা কি বলতে পারি, অপর মানে আরেক ভাষায় বলতে পারি হচ্ছে সরল শর্করাও বলে। একে আমরা সরল শর্করাও বলতে পারি। আমরা এখানে আরেকটু জেনে নেই যে গ্লুকোজও এক ধরনের শর্করা। দেখো এর মধ্যে একক সরল শর্করা গ্রহণ করতে পারে, দ্বি ও বহু শর্করা পরিপাকের মাধ্যমে গৃহীত হয়। গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্লাকটোজের মাধ্যমে শুধু গ্লুকোজ সরাসরি রক্তের মাধ্যমে দেহে পরিবাহিত হয়। অর্থাৎ গ্লুকোজটা রক্তের মাধ্যমে দেহে পরিবাহিত হয়। আমরা চাল থেকে, অর্থাৎ সিদ্ধ চাল থেকে ৭৯% কার্বোহাইড্রেট আর চর্বির পরিমাণ হচ্ছে 6% চর্বি আমরা পেয়ে থাকি। দেখো এখানে দেখানো হয়েছে যে 1 গ্রাম শর্করা থেকে 4 কিলোক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করে। তাহলে মানবদেহে 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকে। এ থেকে প্রায় 1200 থেকে 1600 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। একজন পুরুষের শর্করা চাহিদা তার দেহের ওজনের প্রতি কেজি হারে 4.6 গ্রাম। 60 কেজি ওজনের মানুষের জন্য দৈনিক প্রয়োজন হয় 276 গ্রাম। মোট শক্তির 60 থেকে 70% আসে শর্করা থেকে। আমরা এখানে 100 গ্রাম রাইস খাই, অর্থাৎ 350 গ্রাম কিলোক্যালোরি একটা ইউনিট। অর্থাৎ এই কিলোক্যালোরি হচ্ছে একটা ইউনিট, এটা হচ্ছে পরিমাপের একক। কিলোক্যালোরি হচ্ছে পরিমাপের একক। অর্থাৎ 1 গ্রাম শর্করা থেকে 4 কিলোক্যালোরি এনার্জি পাওয়া যায়। 1 গ্রাম শর্করা থেকে কতটুকু এনার্জি পাওয়া যায়? 4 কিলোক্যালোরি এনার্জি পাওয়া যায়। অর্থাৎ আমরা এখানে দেখো 4.6 গ্রাম, অর্থাৎ এখানে
4.6 গ্রাম কার্বোহাইড্রেটের চাহিদা থাকে, তাহলে 4.6 গ্রামের চাহিদা আমরা কত, একটা লোকে ধরো যে 75 কেজি কিংবা 60 কেজি আমরা দেখিয়েছি, 60 কেজি দেখিয়েলে তাহলে 75 গুণন 4.6 গ্রাম হলে তার মোট শক্তির পরিমাণ হবে অর্থাৎ 345 কিলো ক্যালোরি তার কার্বোহাইড্রেটের প্রয়োজন হবে। এখন আমরা দেখো হিসাবটা আমি একটু দেখিয়ে দিলাম, তোমাদের ধারণা দিলাম। আমিষ আর প্রোটিন সম্পর্কে চলে যাব, আলোচনা করব। আমিষ, দেখো আমিষের ছবি দেখানো হয়েছে এখানে। আমিষ বা প্রোটিনের কার্যকরী একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ আমিষ বা প্রোটিনের কার্যকরী একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডে তৈরি হয় নাইট্রোজেন দিয়ে। মূলত আমরা এখানে জেনে নেই যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হয় কিন্তু নাইট্রোজেন দিয়ে। এখন আমরা দেখো এখানে কি কি আরো দেখতে পাবো। এতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও সালফার মৌল বিদ্যমান থাকে। প্রোটিনে 16 ভাগ নাইট্রোজেন থাকে। মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাদ্য দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ আমিষ বা প্রোটিনের মূল কাজ। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আমিষের যেটা মেইন কাজ হচ্ছে সেল ডিভিশনে সাহায্য করা, অর্থাৎ কোষ বিভাজনে সাহায্য করবে। দেখো আমরা এখানে ছবির সাহায্যে কি দেখতে পাচ্ছি। প্রকৃতজাত খাদ্যে 22 প্রকারের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে যা প্রোটিন তৈরি করে। অর্থাৎ 22 প্রকার যে আমরা অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে তার মানে যা প্রোটিন তৈরি করে এখানে তাই বলা হয়েছে। এর মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিড দেহের জন্য খুব দরকারি বা জরুরি। 8টি অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয়। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো হলো লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিয়ানাইন, ট্রিপ্টোফ্যান। এগুলো দেহে তৈরি হয় বা বাকিগুলো দেহেই উৎপন্ন হয়। দেখো আমি এখানে ছবি দেখিয়েছি তোমাদের। দেখো সকল আমিষ দেহে সমানভাবে শোষিত হয় না। আমিষ জাতীয় খাদ্য গ্রহণের পর শতকরা কত ভাগ দেহে শোষিত হয় তার হিসাবকে সহজপাচ্যতার গুণক বলে। আমরা এখানে গুণকটা আরেকটু বুঝে নেই যে কোনো একটা খাবার আমরা গ্রহণ করেছি, কোনো একটা খাবার আমরা গ্রহণ করেছি তার কত শতাংশ দেহে সম্পূর্ণভাবে শোষিত হয়, সেই খাবারের সহজপাচ্যতার গুণক হচ্ছে 1। আমি আবারও বলতেছি সহজপাচ্যতার গুণক সম্পর্কে অনেকেই তোমরা হয়তো বুঝবে না, সেজন্য আমি আবার ভালো করে বলতেছি যে কোনো একটা খাবার খাওয়ার পর আমরা হয়তো কোনো একটা খাবার খেয়েছি, তার কত শতাংশ দেহে সম্পূর্ণভাবে শোষিত হয় সেই খাবারের সহজপাচ্যতার গুণক হচ্ছে 1। যেমন মনে করো আমি উদাহরণ হিসেবে বলতে পারি, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে মায়ের দুধ সহজপাচ্যতার গুণক। মায়ের দুধ ও ডিম এই দুইটা কিন্তু সহজপাচ্যতার গুণক, মানে এই দুটা হচ্ছে সহজপাচ্যতার গুণক, এগুলো থেকে সম্পূর্ণ অংশই শোষিত হয়। আর অন্যান্য সব আমিষেরই সহজপাচ্যতার গুণক হচ্ছে 1 হতে কম হবে। অর্থাৎ আমরা এখন দেখি, দেখো সকল আমিষ দেহে সমানভাবে শোষিত হয় না। আমিষ জাতীয় খাদ্য গ্রহণের পর শতকরা কত ভাগ পানি দেহে শোষিত হয় তার হিসাবকে সহজপাচ্যতার গুণক বলে। এখানে কোশ্চেন হবে সহজপাচ্যতার গুণক কাকে বলে। মোট গৃহীত আমিষের 100 ভাগ সম্পূর্ণ দেহে শোষিত হলে তাকে সহজপাচ্যতার গুণক 1 ধরা হয়। যেমন আমি এই কথাগুলো তোমাদের আগেই বললাম, মায়ের দুধ ও ডিমের 100 ভাগ আমিষ দেহে শোষিত হয়, তাই এদের সহজপাচ্যতার গুণক হচ্ছে 1। বাকি সব আমিষের সহজপাচ্যতার গুণক কম হয়ে থাকে। আমরা এখানে আমিষ বা প্রোটিন আমরা দেখলাম, তার আরেকটু অংশ আমরা জেনে নেই। আরেকটু একটা কথা আমি তোমাদের হয়তো জানিয়ে রাখি, এটা আবার 3 ধরনের হতে পারে, সরল, যৌগিক আর হচ্ছে অদ্ভুত প্রোটিন। আমরা এখানে বলতে পারি যে ডাল হচ্ছে প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ডাল হচ্ছে প্রোটিনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন আমরা স্নেহ বা চর্বিতে চলে যাব।
স্নেহ বা চর্বি সম্পর্কে জানব। দেখো আমি স্নেহ বা চর্বির ছবি দেখিয়েছি এখানে সুন্দরভাবে কি কি স্নেহ আমরা তেল দেখো ছবি দেখানো হয়েছে, তেল দেখো, সরিষা দেখানো হয়েছে, এখানে বাদাম অর্থাৎ বাদাম দেখানো হয়েছে, আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের সমন্বয়ে গঠিত একটি যৌগ। এতে 20 ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে। ক্ষুদ্রান্ত্রের ভিলায়ে লসিকা নালী কর্তৃক স্নেহ দেহে শোষিত হয়। স্নেহ বা লিপিডে বেশি পরিমাণ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থাকে। কার্বন দহনের ক্ষমতা বেশি থাকায় স্নেহ জাতীয় খাদ্যের পরিমাণ অর্থাৎ বেশি পরিমাণে তাপশক্তি উৎপন্ন করে। তেল, শস্যদানা, দুধ, মাখন, ঘি, ডালডা, পনির, চকলেট, বাদাম ইত্যাদি থেকে অর্থাৎ স্নেহ জাতীয় খাদ্যগুলো আমরা পেয়ে থাকি। এখানে আমরা একটা কথা আগেই জেনে যাই একটু, যে এই ফ্যাট বা স্নেহের মেইন কাজ যেটা সেটা হচ্ছে তাপশক্তি প্রদান করা। এটা ফ্যাট বা আমি আবারও বলতেছি, ফ্যাট বা স্নেহ বা চর্বির মেইন কাজ হচ্ছে তাপশক্তি প্রদান করা। দেখো আমরা আবারও কতগুলো ছবি দেখতে পাচ্ছি। দেখো ফ্যাটি অ্যাসিডের ধরনের উপর আবার ভিত্তি করে লিপিড আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে চর্বি আর একটা হচ্ছে তেল। চর্বি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সাধারণ তাপমাত্রায় হচ্ছে এটা কঠিন, আর উচ্চ হচ্ছে প্রাণীজ ফ্যাট। আমরা এখানে উচ্চ দুই ধরনের দেখতে পাবো, একটা হচ্ছে প্রাণীজ ফ্যাট আর একটা হচ্ছে উদ্ভিজ্জ ফ্যাট। এখন আমরা তেল সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সাধারণ তাপমাত্রায় তরল, উচ্চ উদ্ভিজ্জ শস্যদানা যেমন সয়াবিন, সরিষা, তিল, সূর্যমুখী, ভুট্টা ইত্যাদি। আমরা ছবি দেখতে পাচ্ছি, দেখো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড জাতীয় লিপিডকে স্নেহবহুল খাদ্য বলা হয়। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সাধারণত তেল জাতীয়, বিশেষ করে দুধ, দই, ঘি, মাখন, পনির, বাদাম, ডালডা, চকলেট ইত্যাদি স্নেহবহুল খাদ্য। মানবদেহের মোট শক্তির 20 থেকে 30 ভাগ আসে স্নেহবহুল খাদ্য থেকে। সুতরাং আমাদের অবশ্যই স্নেহবহুল খাদ্য গ্রহণ করতে হবে। এখন আমরা খাদ্য উপাদানসমূহের কাজগুলো জেনে নিব। এখানে তোমরা একটু জেনে রাখো যে খাদ্য উপাদানসমূহের কাজ আমরা জানবো, তার আগে আমরা খাদ্য উপাদানসমূহের লক্ষণসমূহ একটু জেনে রাখি। দেখো আমিষের অভাবজনিত রোগ, এখানে আমরা লক্ষণ কি কি দেখেছি। কোয়াশিয়কর রোগের লক্ষণ, তোমরা এগুলো সুন্দরভাবে বাসায় পড়ে লিখবে খাতায়। তারপর হচ্ছে আরও একটা রোগের লক্ষণ দেওয়া আছে, সেটা হচ্ছে মেরাসমাস রোগের লক্ষণ। এগুলোর প্রতিরোধ দেয়া আছে তোমাদের বইয়ে সুন্দরভাবে, এগুলো একটু পড়ে বাসার খাতায় তোমরা লিখে নিবে। এখন আমরা খাদ্য উপাদানসমূহের কাজ সম্পর্কে জানবো। দেখো আলু এখানে দেখা হয়েছে, আলুকে শর্করা হিসেবে এখানে ইন্ডিকেট করানো হয়েছে। এখানে আবার কি কি কাজ আছে সেটা আবার ছবির সাহায্যে দেখানো হয়েছে। এখানে হচ্ছে তাপশক্তি উৎপন্ন করে, আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি। আর কোষ্ঠকাঠিন্য দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আমিষ, দেখো এখানে আমিষের ছবি দেখানো হয়েছে, আমিষের এখন কাজ দেখানো হচ্ছে। দেখো দেহের বৃদ্ধি ক্ষয়পূরণ করে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হচ্ছে আমিষ। স্নেহ, এখানে স্নেহ দেখো সুন্দরভাবে ছবি দেখানো হয়েছে। এখন আমরা কাজ সম্পর্কে জানবো। স্নেহের যেটা আমি তোমাদের কাজ আগেই বলেছি, যে তাপশক্তি উৎপন্ন করবে আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। আমরা কাজগুলোর পাশাপাশি অভাবজনিত লক্ষণগুলো আমরা জেনে রাখবো। এই যে দেখো আমি আবারও একটু দেখিয়েছি যে খাদ্য উপাদান সমূহের অভাবজনিত সমস্যা। দেখো এখানে শর্করার অভাবে কি কি হতে পারে, শর্করার অভাবে কি কি হতে পারে। দেখো বিপাক্রিয়ায় সমস্যা হয়, শর্করার অভাবে হাইপোগ্লাইসিমিয়ার লক্ষণ দেখা দেয়। শিশুর
অপুষ্টি লক্ষণ দেখা দেয়। যেমন দেখো আমরা আরও বলতে পারি যে রক্তে শর্করার মাত্রা কমে গেলে আমরা এই গ্লাইসেমিয়ার অর্থাৎ গ্লাইমিয়ার লক্ষণ আমরা দেখতে পাবো। এখানে শর্করার অভাবটা যখন আমাদের রক্তে কমে যাবে তখন হাইপোগ্লাইমিয়ার লক্ষণ দেখা যাবে। আবার যেমন দেখো, আবার আমরা অন্যভাবে বলতে পারি যে এখানে ক্ষুধা অনুভব করব আমরা, বমি বমি ভাব হবে, অতিরিক্ত ঘামবো আমরা, অর্থাৎ ঘামবো, হৃদকম্পন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, দুইটাই হতে পারে এখানে। এখন দেখো আমরা আমিষের অভাবজনিত সমস্যা সম্পর্কে দেখব। আমি তোমাদের এর আগেই একটু এগুলো নিয়ে আলোচনা করেছি, আমি আবারও দেখিয়েছি তোমাদের ছবির সাহায্যে। দেখো কি কি হতে পারে এখানে। দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণ বাধাগ্রস্ত হয়, অর্থাৎ শিশু দেহের যে বৃদ্ধি দেখো সেটা বাধাগ্রস্ত হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমে যাবে। আর শিশুদের কোয়াশিওকর অর্থাৎ কোয়াশিওকর ও মেরাসমাস রোগ দেখা দিবে। এটা সম্পর্কে আমি বলতেছি যে কোয়াশিওকর রোগের লক্ষণ আমরা দেখব যে শিশুদের খাওয়ার অরুচি হয়, পেশি শীর্ণ ও দুর্বল হতে থাকে, চামড়া এবং চুলের মসৃণতা ও রং নষ্ট হয়ে যায়। আর এই রোগ হলে কি হবে দেখো, ডায়রিয়া রোগ হবে, শরীরে পানি চলে আসবে, পেট বড় হবে। আমি তোমাদের ছবিতে ইন্ডিকেট করেছি, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। আমরা প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে জানবো। দেখো চিকিৎসার দ্বারা এ রোগ নিরাময় হয়, দেহের মানসিক স্থবিরতা আসে, আর কোয়াশিওকর রোগ হলে মারাত্মক হয় এবং শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরা মেরাসমাস রোগের লক্ষণটা একটু দেখে নেই। আমিষ ও ক্যালোরি উভয়েরই অভাব ঘটবে, ফলে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, শরীর ক্ষীণ হয়ে অস্থি চর্মসার হয়, চামড়া বা ত্বক খসখসে হয়ে ঝুলে পড়ে, শরীরের ওজনটা হ্রাস পায়। দেখো আমরা এখানে এটা প্রোটিনের অভাবে বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রক্তশূন্যতা দেখা দেয়। এখন আমরা স্নেহ বা চর্বির অভাবজনিত সমস্যা সম্পর্কে জানব। এখানে আমরা দেখিয়েছি যে বয়স্কদের চর্মরোগ দেখা দেয়। দেখো এখানে ছবিতে দেখানো হয়েছে, শিশুদের একজিমা দেখা দেয়, ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যায়। এখন আমরা একটু খাদ্যের ক্যালোরি ও কর্মশক্তি সম্পর্কে জানব। দেখো 1 কেজি বা 1000 গ্রাম পানির তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। তোমাদের কোশ্চেন হবে যেখানে 1 ক্যালোরি কাকে বলে। 1 কেজি বা 1000 গ্রাম পানির তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। এখন আমরা 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা 1 ক্যালোরি সমান কত জুল হবে? 4.2 জুল। আবার 1 কিলো ক্যালোরি সমান কত? 1000 ক্যালোরি বা 4.2 কিলো জুল। দেখো আমরা এখন কর্মশক্তি সম্পর্কে এখন জানবো। শর্করা, আমিষ ও স্নেহ এই তিনটি খাদ্য উপাদান থেকে শক্তি পেয়ে থাকি। শরীরের সৃষ্ট তাপশক্তি থেকে আমাদের দেহের খাদ্য পরিপাক, শোষণ, রক্ত সংবহন ইত্যাদি কাজ চলে। একে বিপাক ক্রিয়া বলে। এখানে কোশ্চেন হবে তোমাদের, বিপাক ক্রিয়া কাকে বলে? বিপাক ক্রিয়ায় যে শক্তি ব্যয় হয় তাকে মৌল বিপাক বলে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মৌল বিপাক কাকে বলে? দেহের তাপ শক্তি দুটি কাজে ব্যবহার হয়, এক হচ্ছে মৌল বিপাক ও শারীরিক পরিশ্রম। দেহে কি পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর, যথা মৌল বিপাক, পরিশ্রম, খাদ্যের প্রভাব। তাপ শক্তিকে কিলো ক্যালোরি এককে পরিমাপ করা হয়, খাদ্যের চাহিদাও কিলো ক্যালোরি এককে নির্ণয় করা হয়। আমরা 1 গ্রাম শর্করা সমান 4 কিলো ক্যালোরি শক্তি, 1 গ্রাম আমিষ সমান 4 কিলো ক্যালোরি শক্তি, 1 গ্রাম স্নেহ সমান 9 কিলো ক্যালোরি শক্তি পেয়ে থাকি। এই জিনিসগুলো তোমরা মনে রাখবে, কারণ এগুলো তোমাদের এমসিকিউ কোশ্চেন আকারে আসবে। আমি যে কোশ্চেনগুলো করেছি সেগুলোর উত্তর তোমরা বাসার খাতায় লিখে রাখবে। দেখো কি কি কোশ্চেন দিয়েছি। খাদ্য কি? নাম্বার 2 হচ্ছে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, অপাচ্য অংশের নিষ্কাশন প্রক্রিয়াকে কি বলে? নাম্বার 3 হচ্ছে খাদ্যের উপাদান কয়টি?
নাম্বার 4 হচ্ছে প্রোটিন বা আমিষের কার্যকরী একককে কি বলে? আমিষের কার্যকরী একক কি? 5 নাম্বার হচ্ছে মানবদেহে কয়টি অ্যামাইনো অ্যাসিড আছে? নাম্বার 6 হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? নাম্বার 7 হচ্ছে স্নেহজাতীয় খাদ্যে কয়টি ফ্যাটি অ্যাসিড থাকে? নাম্বার 8 হচ্ছে সহজপাচ্যতার গুণক কি? অর্থাৎ 1 কি? সহজপাচ্যতার গুণক 1 কি? আমি তোমাদের আরো একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে দেখো সহজপাচ্যতার গুণক বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। আর এখানে তোমাদের একটা পার্থক্য লিখে রাখবে তোমরা। নাম্বার 2 হচ্ছে তেল ও চর্বির মধ্যে পার্থক্য লেখো। তোমাদের আজকে আমি তোমাদের খাদ্য ও পুষ্টি সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট পাঠে আমি তোমাদের খাদ্য ও ভিটামিন নিয়ে আলোচনা করব। খনিজ লবণ আছে তোমাদের এতে, তারপর রাফেজ আছে, সুষম খাদ্য আছে তোমাদের। নেক্সট পাঠে আমি এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা করোনাকালীন সময়ে সবাই বাসায় আসো। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় থাকাকালীন সময়ে তোমরা সাবধানতা অবলম্বন করবে। খাবার আগে সবসময় ভালোভাবে হাত ধুয়ে, হাত ভালোভাবে পরিষ্কার করে খাবার খাবে। বাইরে গেলে সাবধানতা অবলম্বন করবে, মাস্ক ইউজ করবে, হাতে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।